নমস্কার, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি সেরা 10। প্রথমেই নজর রাখছি রেমাল ঘূর্ণিঝড়ের দিকে। আমরা সকাল থেকেই রেমাল ঘূর্ণিঝড়ের সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরেছিলাম। মে মাস আর বাংলার দুর্যোগ ক্রমশই সমার্থক হয়ে উঠছে, কারণ এর আগেই আমরা দেখেছিলাম বাংলার বুকে আছড়ে পড়েছে আয়লা, আমফান, ইয়াসের মতো ঝড়। তাছাড়া ফণীর মতো ঝড়ও কিন্তু বাংলায় আছড়ে পড়েছিল এবং যার ফলে উপকূলে থাকা মানুষজনের জীবন যথেষ্ট বিপর্যয় ঘটেছিল, প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল। আকাশ কালো, ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি, সমুদ্রের গর্জন। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূল, আবহাওয়া দপ্তর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রয়। এবং আয়লার যে ভ্রুকুটি দেখেছে বাংলা, তারপর আবারও রেমালের একটি প্রতিচ্ছবি, যা ইতিমধ্যেই অগ্রসর উত্তর দিকে এবং একেবারে বলা যায় যে সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্যবর্তী অংশ দিয়ে অতিক্রম করবে এই রেমাল। আমাদের সঙ্গে রয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত। স্যার, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। যে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে রেমালের, তাতে করে যথেষ্ট মাত্রায় প্রভাব পড়তে চলেছে 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়, কারণ সাগরদ্বীপ সংলগ্ন অঞ্চল দিয়ে এই রেমাল অতিক্রম করবে। ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কতটা এবং সেই সময় কতটা ঝোড়ো হাওয়া বইতে পারে এই অংশে? ক্ষতিগ্রস্ত মানে স্ট্রং উইন্ডের জন্য যে অ্যাকচুয়ালি যখন কোনো সাইক্লোনিক স্টর্ম কোনো জায়গাতে হিট করে, তখন তিনটে আপনার ক্ষতি করার যে কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে স্ট্রং উইন্ড, একটা হচ্ছে হেভি রেনফল, একটা হচ্ছে আপনার স্টর্ম সার্জ। এক্ষেত্রে এখানে তিনটেই আছে। স্ট্রং উইন্ডের যেমন ধরুন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুর, যেগুলো আমাদের কোস্ট আর কি, ওই কোস্টগুলিতে আপনার স্ট্রং উইন্ডের সতর্কবার্তা আমরা আজকে দিয়েওছি। এবং তার সাথে সাথে ওইখানে আপনার হেভি রেনফল, কোথাও কোথাও ভেরি হেভি রেনফল, কোথাও কোথাও সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। এবং স্টর্ম সার্জেরও অলরেডি আমাদের স্টর্ম সার্জেরও ইন্ডিকেশন আছে 1 মিটার অ্যাবাভ অ্যাস্ট্রোনমিক্যাল টাইড। আকাশ কালো, ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, সমুদ্রের গর্জন। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূল। আমরা খবর দিয়ে যাচ্ছি এবং খবর শুধু ওয়েদারের খবর শুধু না, সেই ওয়েদারের কি পসিবল ইম্প্যাক্ট হতে পারে বিভিন্ন সেক্টরে এবং তার জন্য কি কি সাজেস্টিভ অ্যাকশন, সেগুলো আমরা তাদেরকে বলা যায়। আই হোপ অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড দে আর অলরেডি ইন দ্য জব। তো এই হলো ব্যাপার আর কি। এর সঙ্গে সঙ্গে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী যে সমস্ত জেলা রয়েছে, সেখানে হেভি রেইনফলের সতর্কবার্তা ইতিমধ্যেই আকাশ একেবারে ঘন কালো হয়ে উঠেছে। সতর্কবার্তা কিন্তু আমরা গতকাল থেকে দিয়েছিলাম। যেমন ধরুন কলকাতা, হাওড়া, হুগলি এবং ইস্ট মেদিনীপুরে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের লাল সতর্কবার্তা গতকালও দেওয়া হয়েছিল, সেটা আজও আমরা মেনে ওটা আছেই। এবং তার সাথে সাথে আপনার 70 থেকে 80 কিলোমিটার বেগে হাওয়া, গাস্টিং টু 90 কিলোমিটার, সেটারও কিন্তু আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি এবং ইস্ট মেদিনীপুরে দেওয়া আছে। এবং সেখানে দক্ষিণ 24 পরগনাতে অনেক বেশি আছে, দক্ষিণ এবং উত্তর 24 পরগনাতে। ওখানে আমরা সারফেস উইন্ড রিচিং 100 থেকে 110 কিলোমিটার বেগে সারফেস উইন্ডের সতর্কবার্তা দেওয়া হয়েছে, গাস্টিং 120 কিলোমিটার দেওয়া হয়েছে আজকে। আর এছাড়াও আপনার যে আরও অনেক জেলাগুলিতে আপনার 60 থেকে 70 কিলোমিটার, গাস্টিং টু 80 কিলোমিটার, ওটারও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে নদিয়া, ইস্ট বর্ধমানে। এবং অন্যান্য যে জেলাগুলি সেগুলো তো 40 থেকে 50,
গাস্টিং টু, তার মানে বোঝা যাচ্ছে সাউথ বেঙ্গলের সব জেলাতেই কিন্তু স্ট্রং উইন্ডের একটা সতর্কবার্তা দেওয়া আছে, কোথাও লাল, কোথাও কমলা, কোথাও হলুদ। স্যার আরেকটা জিনিস, যেমনটা আপনি বললেন যে বেলা রাত্রির ঠিক 11:30টার পর থেকে একটার মধ্যেই ল্যান্ডফ্রন্ট প্রক্রিয়া শুরু হয়। এক্স্যাক্টলি ওরম বলাটা ঠিক না, মধ্যরাত্রিটা অ্যাকচুয়ালি সাধারণত আমরা যেটা বলি সেটা হচ্ছে আপনার মধ্যরাত্রিটা হচ্ছে রাত্রির 11:30 থেকে আর কি। হ্যাঁ, আমাদের মেটিওরোলজির ভাষাতে 11:30 মধ্যরাত্রি। তো 11:30 থেকে আপনার ল্যান্ডফল প্রসেসটা শুরু হবে বলেই আমরা অ্যান্টিসিপেট করছি আর কি। ধীরে ধীরে এটা অগ্রসর হবে আরো উত্তর দিকে, এবং আগামীকাল নদিয়া মুর্শিদাবাদের ক্ষেত্রে আপনারা লাল সতর্কতা জারি রেখেছেন। এই নদিয়া মুর্শিদাবাদ থেকে এর অভিমুখ কি আবার বাংলাদেশের দিকে? হ্যাঁ, মানে আমাদের যে বর্তমান যে প্রেডিকশন, আমার যে ট্র্যাকটা প্রেডিকশন করা হয়েছে, যে ট্র্যাকটা এখন অফিসিয়ালি অ্যাভেলেবেল ওপেন, সেই ট্র্যাক অনুযায়ী মানে ক্রস করার পর কিছুটা উত্তরে যাবে, উত্তরে যাওয়ার পর এটা আপনার উত্তর পূর্ব দিকে যে আমরা বাংলাদেশ, তারপরে আপনার ওটা উত্তর পূর্ব যে আমাদের যে রাজ্যগুলি আছে ওই সব দিকেও যাওয়ার সম্ভাবনা আছে আর কি। অর্থাৎ আগামী আরো 2-3 দিন, অর্থাৎ বুধবারের আগে পরিষ্কার আবহাওয়া কোনোভাবেই দক্ষিণবঙ্গে সম্ভব না। দক্ষিণবঙ্গে আপনার দক্ষিণবঙ্গের দেখুন খারাপ ওয়েদার আজকে বিকেল সন্ধ্যে থেকে বা আফটারনুন থেকে শুরু হয়ে গেছে। দক্ষিণবঙ্গের আবহাওয়াটা হয়তো কালকে আমরা সন্ধ্যে থেকে হয়তো একটু ভালো পেয়ে যেতে পারি হয়তো কালকে। আশা করি পরশু দিনে আশা করি যথেষ্ট ভালো হয়ে যাবে আর কি। খারাপ ওয়েদারটা ধীরে ধীরে একটু উত্তরের দিকে যাচ্ছে আর কি। সেক্ষেত্রে রেমালের প্রভাব ধীরে ধীরে শুরু হয়ে গেছে, এবং কলকাতা শহরের ক্ষেত্রে ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। 70 থেকে 80 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্পিতা। ধন্যবাদ শাশ্বতী। ঝড়ের আরও আপডেট নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতি নিয়ে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন জায়গায় যে অবস্থা, সেই অবস্থার চিত্র আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এই ঝড়ের প্রভাবে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় অবস্থা এবং সেখানকার মানুষের অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে বকখালির কী অবস্থা, সেই অবস্থা আপনাদের সামনে তুলে ধরব। বকখালি থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। বিকেল 5টা, সাড়ে 5টা থেকে এখানে প্রচন্ড ঝড় হচ্ছে এবং দফায় দফায় এখানে বৃষ্টি চলছে, এবং এই ঝড়ের গতিবেগ প্রায় ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার, এবং সমুদ্র ইতিমধ্যে উত্তাল হয়ে গেছে, সমুদ্রেরও জলস্তর অনেকটা বৃদ্ধি পেয়ে গেছে, এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোস্টাল গার্ড থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনার পুলিশ কিন্তু মাইকিং শুরু করছে না। কোস্টাল এরিয়াতে একটিও লোককে ঢুকতে দিচ্ছে না। তার কারণ হচ্ছে যে যেহেতু বড় বড় ঢেউ এবং জলের স্থিতি অনেকটাই বেড়ে গেছে। এবং আরও তোমাকে জানিয়ে রাখি যে এই আমরা যে জায়গাটাতে রয়েছি এই মুহূর্তে, সেই জায়গাটাকে প্রায় 5 থেকে 7 কিলোমিটারের মধ্যে অন্তত 4টি বাঁধ ইতিমধ্যেই বিপর্যস্ত হয়ে পড়েছে, এবং 2টি বাঁধ কিন্তু ভেঙে গেছে এখনো পর্যন্ত আমাদের কাছে খবর। যদিও সেখানে ইতিমধ্যে প্রশাসনিক কর্তা থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ সেখানে পৌঁছেছে, এবং চেষ্টা চলছে যাতে শেষ মুহূর্তে অন্তত আজকের দিনটা বা কালকে সকাল পর্যন্ত যাতে সেটাকে সামাল দেওয়া যায়। ফলে সব মিলিয়ে কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার যে সন্ধ্যা ঘনিয়ে রাত যত গভীরের দিকে চলেছে, তত কিন্তু এই নিম্নচাপের যে ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যদিও পুরোপুরিভাবে এখানে আছড়ে না পড়লেও তার যে প্রভাব এখানে পড়েছে সেটা কিন্তু হলফ করে বলা যায়। ফলে রাত্রির বেলায় আরও এর গতিবেগ বাড়বে, ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড় হওয়ার এখানে এখনো পর্যন্ত ইন্ডিকেশন রয়েছে। তাই রেড অ্যালার্ট জারি করা রয়েছে। ফলে বুঝতেই পারছো যে সব মিলিয়ে কিন্তু এই দক্ষিণ 24 পরগনার
এই সুন্দরবন এবং সাগর, ডায়মন্ড হারবার থেকে শুরু করে এই পুরো অঞ্চলটি কিন্তু এই মুহূর্তে যথেষ্ট এর প্রভাবে রয়েছে। ফলে যত সময় যত গড়াবে আর আগামী ঘন্টাগুলোতে এর গতিবেগ কতটা বাড়ে ঝড়ের, এবং তার সাথে সাথে বৃষ্টির ডেনসিটি কতটা বাড়ে, জলস্ফীতি কতটা শেষ পর্যন্ত হয়ে ওঠে, এবং জল কি রাস্তায় চলে আসবে কিনা, বাড়িগুলোকে নষ্ট করবে কিনা, এটা কিন্তু দেখবার জন্য আমাদেরকে প্রতি মুহূর্তে আপডেটের মধ্যে থাকতে হবে, এটা কিন্তু বলাই যায়। ধন্যবাদ। ঝড়ের আরো আপডেট নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।